বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাস যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে নূতন একটা অধ্যায় বা নূতন একটা চ্যাপ্টার। গত ক্লাসে আমাদের বিস্তার পরিমাপ শেষ হয়েছে, সুতরাং আজকে আমরা নূতন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে নূতন অধ্যায় অনেক মজার এবং আনন্দদায়ক হবে আমি মনে করি। তা আমরা আমাদের আজকের অধ্যায়ের নামটা আজকে জেনে নেই। সেটা হচ্ছে আজকে অধ্যায়ের নাম বা বিষয় বা আজকের বিষয় হচ্ছে সংশ্লেষণ ও নির্ধারণ। সংশ্লেষণ ও নির্ধারণের আমরা প্রথমেই শুরু করব সংশ্লেষণ দিয়ে। এখানে আসলে সংশ্লেষণটা কি সেটা আমাদের আগে জানা দরকার। সংশ্লেষণটা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক থাকে তাকে আমরা সাধারণত সংশ্লেষণ বলে থাকি। সেক্ষেত্রে নির্ভরশীলতার সম্পর্কটা কেমন হবে সেটা একটা বিষয়। এখন কথা হচ্ছে নির্ভরশীলতার সম্পর্ক ধনাত্মক না ঋণাত্মক। হ্যাঁ, এখানে নির্ভরশীলতার সম্পর্ক ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো একটা হতে পারে। যদি ধনাত্মক সম্পর্ক হয় তাহলে দুটো চলকের মধ্যে একটার মান বেড়ে গেলে অন্য একটার মানও বেড়ে যাবে। আবার যদি ঋণাত্মক সম্পর্ক হয় সেক্ষেত্রে একটা চলকের মান হ্রাস পেলে অন্য একটা চলকের মানও হ্রাস পাবে। এখন এখানে আরেকটা জিনিস কথা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটো সম্পর্ক ছাড়া আরেকটা সম্পর্ক যেমন কোনো রকম সম্পর্ক নাও থাকতে পারে। তাহলে যদি কোনো রকম সম্পর্ক না থাকে তাহলে একটার মান দিয়ে আরেকটার মানের কোনো সমস্যা হবে না, অর্থাৎ একটার মান অন্য কোনো মানের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে দুটো চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেই সম্পর্কটা সমমুখী বা বিপরীতমুখী। সমমুখী বলতে ধনাত্মক এবং বিপরীতমুখী বলতে ঋণাত্মক বা নিরপেক্ষ। এই যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে সাধারণত আমরা সংশ্লেষণ বলে থাকি। তাহলে কি বললাম? সবশেষে কথা হচ্ছে দুটো চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেই সম্পর্কটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে অথবা সমমুখী বা বিপরীতমুখী হতে পারে। এই সম্পর্কটাকে বা সম্পর্কের মাত্রাটাকে আমরা সাধারণত সংশ্লেষণ বলে থাকি। সেক্ষেত্রে সংশ্লেষণের অন্য নামও আছে, এটাকে ইংলিশে আমরা সাধারণত রিলেশন বলে থাকি এবং বাংলায় সহ সংশ্রবণ বা সহ সংশ্লেষণ বলে থাকি আমরা। এখন কথা হচ্ছে যে সংশ্লেষণ, এরপরে যদি আমরা আলোচনায় যাই সংশ্লেষণের সাথে একটা হচ্ছে সংশ্লেষাঙ্ক। তাহলে সেই সংশ্লেষাঙ্কটা কি হবে? সংশ্লেষাঙ্ক যেমন আমরা এখানে লিখতে পারি মাত্র সংশ্লেষাঙ্ক। হ্যাঁ, এখন কথা হচ্ছে সংশ্লেষাঙ্ক। সংশ্লেষাঙ্কটা কি? এখানে কথা হচ্ছে যে দুই বা ততোধিক চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক অর্থাৎ নির্ভরশীলতার মাত্রা সেটা হচ্ছে সংশ্লেষাঙ্ক। অর্থাৎ ধনাত্মক হলে কত এবং ঋণাত্মক হলে কত। যদি দুই বা ততোধিক চলকের মধ্যে আমাদের সম্পর্ক থাকে সেটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখন কথা হচ্ছে যে নির্ভরশীলতার সম্পর্ক আছে কিনা, যদি থাকে তাহলে সেই সম্পর্কটা বা সেই সম্পর্কের মাত্রা কতটুকু সেটাকে সাধারণত সংশ্লেষাঙ্ক বলে থাকি। এখন কথা হচ্ছে সংশ্লেষাঙ্কের মাত্রা সবসময় -1 থেকে +1 মধ্যে হয়ে থাকে। সংশ্লেষাঙ্কের মাত্রা -1 থেকে, যেমন আমরা যদি সংশ্লেষাঙ্কটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা সাধারণত 8 দ্বারা প্রকাশ করি। এখন সংশ্লেষাঙ্কের মাত্রা
এক এবং প্লাস এক এই দুইটার মধ্যে অবস্থান করে, মানে সর্বনিম্ন যখন হবে তখন মাইনাস এক হবে এবং সর্বোচ্চ হলে সেটা প্লাস এক হবে। অর্থাৎ সংখ্যার সঙ্গে মাত্রাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, লেস দ্যান অর ইকুয়াল আর, লেস দ্যান অর ইকুয়াল 1। যেহেতু এটার আগে কিছু নেই, তার মানে প্লাস আছে, অর্থাৎ সংখ্যার সংখ্যার মাত্রা মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে থাকে। এখন সংখ্যার সংখ্যার মাত্রা যদি মাইনাস এক বা প্লাস এক থাকে, যদি মাইনাস এক হয় তখন আমাদের বুঝতে হবে এটা পূর্ণ ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক। অর্থাৎ আমাদের কথা হলো যে সর্বনিম্ন হবে মাইনাস এক। যদি মাইনাস একটাই হয়ে যায়, সর্বনিম্ন হয়ে যায়, তখন সেটাকে বলা হবে পূর্ণ ঋণাত্মক। আর যদি মাইনাস একের কম হয়, মাইনাস একের কম, সেটা মাইনাস 0.99 হতে পারে, 0.98 হতে পারে, 97 হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মাইনাস, সবগুলো মাইনাস হবে। যখন সেটা হবে তখন সেটা হবে আংশিক ঋণাত্মক। এটা কি হবে? আংশিক ঋণাত্মক। যদি প্লাস 1 হয় তখন হবে পূর্ণ ধনাত্মক। পূর্ণ ধনাত্মক কেন? এখানে কথা হচ্ছে যে সর্বোচ্চ প্লাস এক হবে, তা সর্বোচ্চটাই যদি হয় তাহলে সেটা হবে পূর্ণ, তার মানে এটা হবে পূর্ণ ধনাত্মক। যদি প্লাস একের থেকে কম হয়, 0.99, 0.98, 0.97 ইত্যাদি ইত্যাদি হয়, তখন সেটা হবে আংশিক ধনাত্মক। তাহলে এখন কথা হচ্ছে যেটা পূর্ণ আংশিক হতে পারে, আংশিক ধনাত্মক হতে পারে, পূর্ণ ধনাত্মক হতে পারে, আংশিক ঋণাত্মক হতে পারে, পূর্ণ ঋণাত্মক হতে পারে, এবং কোনো সম্পর্ক না থাকলে সেটাকে বলা হয় সাধারণত আমরা নিরপেক্ষ বলে থাকি। এখন এভাবে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে সংশ্লেষণটাকে আসলে সংশ্লেষাঙ্ক, এ হলো সংশ্লেষণ, এটা হলো সংশ্লেষাঙ্ক। সংশ্লেষণ হচ্ছে এই যে নির্ভরশীল থাকে দুই বা ততোধিক চলক একটা আর একটার উপরে যে নির্ভরশীল থাকে, সেই নির্ভরশীলতার মাত্রাটাই হচ্ছে সংশ্লেষাঙ্ক। এখন এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে সংশ্লেষাঙ্কের ধর্ম আছে, কি আছে? সংশ্লেষাঙ্ক সংশ্লেষাঙ্কের ধর্ম। সংশ্লেষাঙ্কের ধর্ম অর্থাৎ সংশ্লেষাঙ্কের কিছু কিছু ধর্ম আছে, ধর্ম বা বৈশিষ্ট্য, আমরা ধর্মকে বলতে পারি অথবা বৈশিষ্ট্য বলতে পারি। সংশ্লেষাঙ্কের যদি ধর্ম বা বৈশিষ্ট্যের কথা আমরা চিন্তা করি তাহলে সংশ্লেষাঙ্কের আমরা সাধারণত একটা বলতে পারি এটা একটা বিশুদ্ধ, এটা একটা সংশ্লেষাঙ্ক হচ্ছে একটা বিশুদ্ধ সংখ্যা। সংশ্লেষাঙ্ক হচ্ছে একটা বিশুদ্ধ সংখ্যা, অর্থাৎ এর কোনো একক নাই, এর কোনো একক নাই, এবং সংশ্লেষাঙ্কের মান মাইনাস এক এবং প্লাস একের মধ্যে থাকে। এবং সংশ্লেষাঙ্ক সাধারণত কি হয়? মূল বিন্দু এবং মাপনী থেকে স্বাধীন হয়ে যায়। সংশ্লেষাঙ্ক কি হয়? মূল বিন্দু এবং মাপনী থেকে স্বাধীন হয়। এবং দুটি সংশ্লেষাঙ্ক যদি পরপর স্বাধীন হয় কি হচ্ছে? এক হলো সংশ্লেষাঙ্ক একটা বিশুদ্ধ সংখ্যা, কি আছে? একটা বিশুদ্ধ সংখ্যা, এর কোনো একক নাই। এর কোনো একক নেই। দুই হচ্ছে সংশ্লেষাঙ্ক একটা বিশুদ্ধ সংখ্যা, এর কোনো একক নাই। সংশ্লেষাঙ্ক মূল এবং মাপনী হতে স্বাধীন, মূল এবং মাপনী হতে স্বাধীন। এরপর হচ্ছে সংশ্লেষাঙ্কের মান সবসময় মাইনাস এক, লেস দ্যান অর ইকুয়াল আর, লেস দ্যান অর ইকুয়াল অন এর মধ্যে অবস্থান করে।
সংশ্লিষ্ট সংখ্যার মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে অবস্থান করে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট দুটি চলক পরস্পর স্বাধীন হলে, যদি চলক স্বাধীন হয়, আর সমান সমান শূন্য হয়। অর্থাৎ সংশ্লিষ্ট সংখ্যার যে চলকগুলো, সেই চলকগুলোর মধ্যে যদি দুটি চলক পরস্পর স্বাধীন হয়, তাহলে সেখানে সংশ্লিষ্ট সংখ্যা r সমান সমান 0 হয়। এখন যদি আমরা এই চিন্তাটা করে থাকি, তাহলে সংশ্লিষ্ট সংখ্যার নির্ণয়ের কিছু সূত্র আছে। এটা গেল আমাদের সংশ্লিষ্ট সংখ্যার ধর্ম। সংশ্লিষ্ট সংখ্যার ধর্ম 4টা আমাদের মনে রাখতে হবে। সংশ্লিষ্ট সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য এটা হলো 4টা। এখন কথা হচ্ছে সংশ্লিষ্ট সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য যদি 4টা হয়, এরপরে আমাদের দেখতে হবে সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের সূত্র। সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট সংখ্যার সূত্র। সেক্ষেত্রে প্রথমটাই হচ্ছে আমাদের কার্ল পিয়ারসনের সূত্র, সংশ্লিষ্ট সংখ্যার সূত্র সম্বন্ধে। প্রথমে হচ্ছে কি সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের যে সূত্র, সেখানে প্রথম সূত্রটা হচ্ছে কার্ল পিয়ারসনের সূত্র। যদি দেখি আমরা পিয়ারসনের সূত্র, কার্ল পিয়ারসনের সূত্রের ক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্টকে সাধারণত r দ্বারা প্রকাশ করি। যখন r দ্বারা প্রকাশ করি তখন আমাদের এটা হচ্ছে যে সামেশন x - x বার ইনটু y - y বার হচ্ছে রুট বার সামেশন x - x বার হোল স্কয়ার সামেশন y - y বার হোল স্কয়ার। এখন এখানে কথা হচ্ছে যে x কি এবং y কি। x একটা চলক, y একটা চলক। যদি x একটা চলক এবং y একটা চলক, এখানে যদি মান থাকে, মনে করো 1 2 3 4, এখানে মনে করো 8 12 16 5, এখানে কিছু মান আছে। সেক্ষেত্রে এটাকে যদি আমরা x মনে করি, এটাকে যদি আমরা y মনে করি, অর্থাৎ একটা প্রথম চলক একটা দ্বিতীয় চলক, সেক্ষেত্রে x কে সাধারণত আমরা প্রথম চলক মনে করি। x সমান প্রথম চলক এবং x বার সমান প্রথম চলকের যোজিত গড়। প্রথম চলকের যোজিত গড়। এখন যদি এটা হয়, তার মানে y কি? y হলো দ্বিতীয় চলক এবং y বার হচ্ছে কি দ্বিতীয় চলকের যোজিত গড়। আর এখানে যদি যেহেতু x বার y বার আমরা জানতে পেরেছি, সুতরাং r হলো সংশ্লিষ্ট সংখ্যা r যদি আমরা চিন্তা করি, এখানে সামেশন, এটাকে আমরা সাধারণত সমষ্টি নির্দেশক চিহ্ন, এটাকে কি বলি আমরা? সমষ্টি নির্দেশক চিহ্ন। তাহলে এখন এটা একবার সহজ একটা সূত্র, আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে এটা কিসের সূত্র? এটা হলো কার্ল পিয়ারসনের সূত্র। যদি তোমাকে এ জাতীয় কোনো সমস্যা, সংশ্লিষ্ট সংখ্যার সমস্যার কোনো সমাধান নির্ণয় করতে বলো, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম বা গাণিতিক কোনো সমস্যা নির্ণয়ের জন্য তোমাকে যদি বলা হয় তুমি সংশ্লিষ্ট সংখ্যার মান নির্ণয় করতে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংখ্যার মানের ক্ষেত্রে তুমি সাধারণত কি যাবা? যদি উল্লেখ করে দেয় কার্ল পিয়ারসনের সূত্র, তাহলে তুমি কার্ল পিয়ারসনের সূত্র দিয়ে করবা। আর যদি উল্লেখ না করে, সেক্ষেত্রে আমাদের আরো সূত্র আছে, সেই সূত্র বা এই সূত্র, যে কোনো একটা সূত্র দিয়ে তুমি করতে পারো। তা সেক্ষেত্রে অন্য যে সূত্রটা আছে, আমরা সেই সূত্রটা যাই। অন্য যে সূত্র আছে সেই সূত্রটা সাধারণত বলা হয় এটা অবিন্যস্ত উপত্য হতে সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের সূত্র। সেটা কি? অবিন্যস্ত উপত্য হতে সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের অবিন্যস্ত উপত্য হতে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের
সংক্ষিপ্ত সূত্র। এখানে যে জিনিসটা আছে আমাদের অবিন্যস্ত উপাত্ত হতে সংশ্লিষ্ট সংখ্যা নির্ণয়ের সংক্ষিপ্ত সূত্র, সেক্ষেত্রে আমাদের সাধারণত কি আছে, আমাদের দুটো সূত্র আছে, তবে দুটো সূত্র একই সূত্র, দুটো সূত্র আছে, আবার দুটো সূত্র সাধারণত আমাদের একই সূত্র। যদি আমরা দুটো সূত্রের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর সমান সমান, যদি এখানে এটা হয় দেন হলো আমাদের সামেশন dx dy মাইনাস সামেশন dx dy ডিভাইডেড বাই n। এরপরে যদি আমরা যাই আবার রুটে পাওয়ার সামেশন dx স্কয়ার মাইনাস সামেশন dx হোল স্কয়ার বাই n। এরপর যদি আমরা যাই একই জিনিস, এখান থেকে এটুকু যদি তুমি মনে করো, এটুকু আমরা পুরোটাই x এর জন্য লিখছি, এখানে dx এখানে dx, তাহলে y টা বাদ থাকে, তাহলে আমরা y এর জন্য লিখবো। সেই y এর জন্য আমরা কি লিখবো, dx এর জায়গায় dy সামেশন dx মাইনাস সামেশন dy হোল স্কয়ার বাই n। তো এখানে আমরা x টা লিখছি, এখানে y টা লিখছি। এখন এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই একটা সূত্র আমরা লিখলাম, আর একটা সূত্র আমরা লিখতে পারি, সেক্ষেত্রে r সমান সমান সামেশন x y মাইনাস সামেশন x y ডিভাইডেড বাই n, নিচে হচ্ছে আমাদের রুটে পাওয়ার সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই n। এখন এখানে যে জিনিসটা দেখো, দুটোকে নিয়ে এক কেন বলেছি, সেটা দেখো এখানে dx, এখানে শুধু x, এই যে xy, মানে জাস্ট dx এর জায়গায় x, dy এর জায়গায় y। এখন সব জায়গায় তুমি এটা করবে, যেখানে যেখানে dx আছে সেখানে সেখানে x, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে y, অর্থাৎ এটা তোমার মনে রাখা একটা কৌশল। তাহলে দেখো এখানে কি আছে, সামেশন dx dy মাইনাস সামেশন dx dy বাই n, রুট এ পাওয়ার সামেশন dx স্কয়ার মাইনাস সামেশন dx হোল স্কয়ার বাই n, এবং আরেকটা আছে dy স্কয়ার মাইনাস সামেশন dy হোল স্কয়ার বাই n। এখন এখানে কথা হচ্ছে যে স্যার এখানে dx কি, যদি আমরা x ধরি তার মানে প্রথম চলক, y হলো দ্বিতীয় চলক, এটুকু আমরা বুঝছি যে এটা প্রথম চলক বা প্রথম যে রাশিটা থাকবে সেটা, যেমন এখানে x আছে, এখানে 1 এবার প্রথম চলকটা কি, এটার ক্ষেত্রে প্রথম চলক এটা, এটার জন্য প্রথম চলক এটা, এটার জন্য প্রথম চলক এটা, এটার জন্য 5 এর জন্য প্রথম চলক 4 এটা। এখন আমাদের কথা হচ্ছে যদি আমরা এটা যদি বুঝি, x y চলকটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমরা বুঝিনি কি dx টা কি। আমরা x y টা এখানে বুঝতে পেরেছি, কিন্তু আমরা বুঝিনি dx টা বা dy টা কি। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি dx, d সাধারণত আমরা ডিফারেন্স অফ x, dx টা কি ডিফারেন্স অফ x। এখন যদি ডিফারেন্স অফ x আসে, আর কিসের ডিফারেন্স, সেই x টা কিসের ডিফারেন্স হবে, ডিফারেন্সটা হবে ax মাইনাস x, dx সমান কি ax মাইনাস x। এখন এখানে কথা হচ্ছে স্যার ax টা কি, ax টা কি, ax তো হলো x চলকের অনুমিত গড়, কি আছে x চলকের অনুমিত গড়। এখন স্যার x চলকটা কি, এখন এখানে মনে করো x চলক হলো একটা 1 2 3 4। এখন এখানে x দ্যাট মিন্স হলো x চলকের অনুমিত গড়, অথবা এখানে মনে করো এই যে এখানে 1 2 3 4, মনে করো আমরা যদি এই চারটা যদি 4 7 আর 9 আর 10, x সামেশন x সমান সমান হলো 10, তাহলে x বার সমান সমান এখানে কত আছে 2.50। এই যে x চলক আছে, এই x চলকের গড় কত 2.50। বাট অনুমিত গড় যদি হয় তাহলে সেক্ষেত্রে অনুমিত দ্যাট মিন্স আমরা অনুমান করে একটা ধরবো, সেক্ষেত্রে এই এক্সাক্ট যে গড়টা আছে সেই এক্সাক্ট গড়ে আমরা যাব না, সেক্ষেত্রে অনুমান করছি মনে করো 2, কিন্তু এখানে বেশি, বাট আমরা তো অনুমান করেছি।
বা আমরা এখানে 4 ধরতে পারি বা 3 ধরতে পারি বা 1 ধরতে পারি। অর্থাৎ ax সমান সমান 1 হতে পারে অথবা 2 হতে পারে অথবা 3 হতে পারে অথবা 4 হতে পারে অথবা 10 হতে পারে। জাস্ট এখানে যে রাশি, এখানে যে মানগুলো থাকবে, মনে করো এখানে 11, তাহলে 11 হলে x চলকের অনুমিত তার 11 হতে পারে। এখানে 1 2 3 4 ইত্যাদি হবে না, এখানে যে মানগুলো থাকবে, এখানে যে মানগুলো থাকবে, x চলকের যে মানগুলো থাকবে, সেই মানগুলোর মধ্যে যে কোনো একটা মান আমরা মনে করব, সেটাকেই বলা হয় অনুমিত গড়। অর্থাৎ অনুমান করে ধরে নেব, সেটা এক্সাক্ট হবে না বা এক্সাক্ট হতেও পারে, জাস্ট আমরা অনুমান করে নেব, সেটাকে বলা হয় ax। দ্যাট মিন্স x চলকের অনুমিত গড় মাইনাস x। তাহলে dx dy টা কি হবে? dy টা হবে ay মাইনাস y, অর্থাৎ y চলকের অনুমিত গড় মাইনাস y যে চলক। এখন এখানে কথা হচ্ছে যে এই যে সূত্রগুলো, একটা হলো ক্যালকুলেশনের সূত্র, আর দুটো হলো যে ক্যালকুলেশনের না, বাট সেটা হলো সংক্ষিপ্ত অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত পদ্ধতি। অবিন্যস্ত উপপাদ্যের সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সংক্ষিপ্ত সূত্র। ক্যালকুলেশনের সূত্র আছে একটা, এবং এই যে অবিন্যস্ত উপপাদ্যের সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সংক্ষিপ্ত যে সূত্র, এই সূত্র আছে দুটো। মোট আপাতত এখানে আমরা 3টা সূত্র পেয়েছি। এই 3টা সূত্র এবং আমরা যে মৌখিকভাবে যে আলোচনাটা করেছি, এটা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা নিবে। এই ভালো ধারণা নেওয়ার পরে আমরা আগামী ক্লাসে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম অথবা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকবে সবাই, আমরা ভালো করে বুঝতে পারবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।